আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগছে। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম যাও পাখি বলতারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা। পর্ব 18। বড়গাং থেকে কয়েক গজ দক্ষিণে রয়েছে বেরান্নে লেক শো ক্যাফে। কাপ্তাই হ্রদের তীরে বেরান্নে ক্যাফে তৈরি করা হয়েছে। কাপ্তাই হ্রদের পানির কাছাকাছি করে বানানো হয়েছে একাধিক ছাউনি। সেখানে থাকার ব্যবস্থা না থাকলেও খাবারের ব্যবস্থা আছে। অধিবাসীর বিভিন্ন খাবারও পাওয়া যায় এখানে। রিসোর্ট থেকে নাস্তা করেই আমরা এই বেরান্নে ক্যাফেতে এসেছি। বিকাল পর্যন্ত এখানেই থাকবো আমরা। সেখানে যেতেই প্রথমে একটা ব্রিজ রয়েছে, যা থেকে কাপ্তাই লেকের আংশিক হ্রদ দেখা যায়। বেরান্নে ক্যাফেতে ঢোকার জন্য রয়েছে একটি বাঁশ ও কাঠের তৈরি দরজা। ভেতরে ঢুকতেই প্রথমে অনেকগুলো আম গাছ দেখতে পাই আমরা। চারপাশটা অনেকটা আম বাগানের মতো। সবাই এখন লম্বা একটি সরু রাস্তায় হাঁটছি। কয়েক মিনিটের সরু রাস্তাটা অতিক্রম করার পর দোতলার একটি রেস্টুরেন্ট দেখতে পাই আমরা। এর সামনে রয়েছে ছোটোখাটো একটা মাঠ। গাছগাছালিতে ভরপুর এটি। বাসার জায়গা থেকে শুরু করে হ্রদের কাছাকাছি একটি গাছের সাথে ঝুলানো হয়েছে গাড়ির টায়ার দিয়ে তৈরি দোলনা। সঙ্গে খোলা আকাশের নিচে শোয়ার জন্য দড়ি দিয়ে বানানো লম্বা দোলনাও আছে মাঠে। আর তার ঠিক সামনে রয়েছে হ্রদ। এছাড়া বোটিং করার ব্যবস্থাও রয়েছে এখানে। হ্রদের একপাশে কয়েকটি বোট রাখা আছে, ইতিমধ্যে অনেকে বোটিং করছে সেখানে। বোটিং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেই তারা প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করতে দেন সবাইকে, এবং এতে করে খরচ হবে তাও উল্লেখ করা হয়েছে একটি কাগজে। ছোট মাঠটায় দাঁড়িয়ে আশপাশটা পর্যবেক্ষণ করছি আমরা। চাচুরা সবাই রেস্টুরেন্টে বসে বিশ্রাম নিচ্ছেন, আর আমরা নিজেদের মতো আনন্দ করছি। আমি, দিঘি, মেহেরুন, শ্রেয়া আর হিমানি একপাশে দাঁড়িয়ে কথা বলছি। শ্রেয়া আর হিমানিকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ নয় তারা, ভালোই। বিনয়ের সাথে কথা বলছে আমার সাথে। আমার একটু দূরে দাঁড়িয়ে আছেন রেয়ান, আবদ্ধ এবং সবুজ ভাইয়া। তারা কোনো একটা বিষয়ে ম্যান্ডিক টাইপ হাসছেন। সবার হাতে একটা করে কোকাকোলার ছোট কাচের বোতল। তবে তাদের সাথে ইয়াসিন ভাইয়াকে দেখছি না আমি। কোথায় সে? একটু আশেপাশে তাকাতেই দেখলাম মহাশয় দড়ি দিয়ে বানানো লম্বা দোলনাটায় শটান হয়ে শুয়ে আছেন। চোখে সানগ্লাস আর হাতে জুসের গ্লাস। তার ভাবখানা এমন যেন সে কোনো রাজ্যের রাজা। তবে তাকে দেখতে মোটেও রাজাদের মতো লাগছে না, উল্টো হাসি পাচ্ছে। আমি এগিয়ে গেলাম ইয়াসিন ভাইয়ার কাছে। সঙ্গে দিঘি, মেহেরুন এবং সেয়ারাও আছে। আমাদের নিজের দিকে আসতে দেখে ইয়াসিন ভাইয়া তুমুল অ্যাটিটিউড নিয়ে সানগ্লাসটা বাম হাত দিয়ে কপালের উপর উঠিয়ে এক চুমুক জুস খেয়ে বললেন, গরিবস, দেখো আমাকে, জায়গাটার সাথে কি সুন্দর স্যুট করেছে আমায়। উফ, গায়ে শীতল হাওয়া বয়ে যাচ্ছে। আমি ভ্রু কুঁচকে বললাম, শীতল হাওয়া তো বইবেই। এখানে গ্রীষ্মকালেও প্রচুর বাতাস আর ঠান্ডা থাকে। এখন তো শীতকাল। আর তোর না ঠান্ডা লেগেছে? গায়ে সোয়েটার নেই কেন ভাইয়া? বলতে না বলতে ইয়াসিন ভাইয়া হাঁচি দেওয়া শুরু করলেন। মেহরুন খোঁচা দিয়ে বলে উঠল, আমাদেরকে গরিবস বলা পাবলিক দেখি নিজেই রোগ জীবাণু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। ছি ইয়াসিন ভাইয়া, দূরে যা, তোর থেকে রোগ জীবাণু ছড়াচ্ছে। ইয়াসিন ভাইয়া
প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে নাক মুছতে মুছতে ঝাঁঝালো কণ্ঠে বললেন, বেয়াদ্দপ মেয়ে, তোরা এসেছিলি আমার কাছে, তাই চুপ একদম। তাছাড়া আমি কি ইচ্ছে করে হাঁচি দিচ্ছি? তোদের বদদোয়ায় বারবার হাঁচি আসছে আমার। আমি চোখ বড় বড় করে বললাম, তার মানে তুই আমাকে বলছিস আমি তোকে বদদোয়া দিয়েছি? স্বার্থপর, কারো ভালো চাইতে নেই আসলে, বিশেষ করে তোর। ইয়াসিন ভাইয়া মুখ বাঁকিয়ে বললেন, চাইতে হবে না তোমার, যার ভালো করার দরকার তার কাছে দাও। কথা বলার ফাঁকে আর চোখে বারবার রেয়ানকে ইশারা করছেন ইয়াসিন ভাইয়া। যা প্রথমে বুঝতে না পারলেও এখন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে, যেন চোখের ইশারায় ইয়াসিন ভাইয়াকে বলছি, আর একটা বাজে ইঙ্গিত করলে তোর বিয়ে জীবনেও হবে না। আমাকে পুরোপুরি অগ্রাহ্য করে ইয়াসিন ভাইয়া দাঁত কেলিয়ে হাসলেন। মেহরুন আর দিঘিও মিটিমিটি হাসছে। একমাত্র শ্রেয়া আর হিমানি ছাড়া তারা বোকা বোকা চেহারায় তাকিয়ে আছে আমাদের দিকে, হয়তো কিছুই বুঝতে পারছে না তারা। এর মধ্যে ইয়াসিন ভাইয়া এবার মেহরুনকে বলে উঠলেন, ওই মেহরুন না, শোন, তোকে একটা অ্যাডভাইস দেই। আমি তোর বড় ভাই লাগি, বুঝেছিস? তাই কোনো আজে বাজে কিছু বলা বা করার আগে বড় ভাইয়া কথাটা মনে রাখবি। সব সময় সম্মানের চোখে দেখবি, ভাইয়া ডাকবি, না হলে মামিকে বলতে দেরি করব না আমি, বুঝেছিস? মেহরুন রাগে কিরমির করে উঠল। ইয়াসিন ভাইয়ের হাত থেকে গ্লাস এক টানে নিয়ে গ্লাসে থাকা জুস ইয়াসিন ভাইয়ের মাথায় ঢেলে দিল। পরপরই দিঘিকে নিয়ে চলে গেল। ঘটনা আকস্মিক, দিঘি সহ আমরা পুরো স্তব্ধ। দিঘি মেহরুনের দিকে তাকিয়ে হা করে আছে। দিঘিকে এমন করে তাকাতে দেখে মেহরুন হেসে বলল, আরে এমনভাবে তাকানোর কিছু নেই, ইয়াসিন ভাইয়াকে এখনও চিনোনি? বেহায়া ও, দেখবে প্রথমে একটু রাগারাগি করলেও পরে দাঁত কেলিয়ে হাসবে, নিজে থেকেই কথা বলবে আমার সাথে। দিঘি কিছু বলল না, স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। এদিকে ইয়াসিন ভাইয়া কিছুক্ষণ স্তব্ধ থাকলেও পরে জোরে চেঁচিয়ে উঠলেন। ফলস্বরূপ সবার নজর এখন তার দিকে। সেদিকে পাত্তা না দিয়ে ইয়াসিন ভাইয়া বিড়বিড় করে বলে ওঠেন, বেয়াদ্দপ ফাজিল মেয়ে, একবার হাতের কাছে পাই ওরে, জুসের সমুদ্রে চুবাবো ওরে। ফাজিল মেয়ে, বড় ভাইকে একটুও সম্মান করে না, যত সব ডাইনি ছোট বোন। বলতেই এবার সবার দিকে নজর পড়ল ইয়াসিন ভাইয়ার। সবার ড্যাব ড্যাব তাকানোতে লজ্জা পেল সে। শ্রেয়া আর হিমানিকেও বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে স্বাভাবিক ফর্মে ফিরে এলেন ইয়াসিন ভাইয়া। দাঁত কেলিয়ে বললেন, এসবে কিছু মনে করো না, ছোট বোন, দুষ্টুমি করলে তো একটু বকতেই হয়, তাই না? আর তোমাদের নাম শ্রেয়া আর হিমানি না? তোমাদের কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তোমাদের কি কোনো সুন্দরী মুসলিম ফ্রেন্ড আছে? চাকমাদের মতো দেখতে হলেও চলবে। আছে, তার কথার ধরন দেখে হেসে কুটি কুটি আমি। মাথা দিয়ে জুস টুপটাপ করে পড়ছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। সে আছে তার ফ্লার্টিং নিয়ে। অদ্ভুত। হিমানি আর শ্রেয়াও হা করে তাকিয়ে আছে। সব যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু আগেও না এ লোক রাগে চেঁচাচ্ছিল, হঠাৎ আবার কি হলো? প্রশ্নটা যেন তুমুল আকারের, জটিল তাদের জন্য। মাঠের একপাশে রাখা চেয়ারে বসে আছি আমি। দূরে থাকা ইয়াসিন ভাইয়ার দুষ্টুমি দেখছি। সে নিজে থেকে মেহরুনের সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু মেহরুন তেমন পাত্তা দিচ্ছে না। উল্টো ঝগড়া চলছে দুইজনের মাঝে, যা দেখে উপস্থিত সবাই মিটিমিটি হাসছে। হঠাৎ পাশ থেকে কেউ ভারী কণ্ঠে বলে উঠল, এখানে একা একা কি করছো? পাশে ফিরে তাকাতেই দেখলাম রেয়ান আমার পাশে বসে। হাতের ফোনটা টেবিলে রাখতে রাখতে আবারও বললেন, ঠান্ডা লাগছে?
এক্সট্রা চাদর আনা উচিত ছিল তোমার। শীতে কাঁপছো তুমি, সামনে তাকিয়ে বললাম কোথায়। শীতকাল যেহেতু একটু একটু তো শীত লাগবেই, এতে ঠান্ডা লাগবে না আমার, বরং ভালো লাগছে। বলেই মুচকি হেসে ওনার দিকে তাকালাম। উনি শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে, পরক্ষণেই আমার বাম গালটা টেনে ধরলেন, মুচকি হেসে বললেন, কিউট। হ্যাঁ, কথাটা শুনে বিস্ময়ে ওনার দিকে তাকালাম। উনি আবারও মুচকি হেসে টেবিলে থাকা মিষ্টি নিয়ে আমার বিস্ময়ে হাঁ করা মুখে ভরে দিলেন। বললেন, তাড়াতাড়ি খেয়ে শেষ করো, আমি আসছি। আমি যেন ঘোরের মধ্যে চলে গেছি। ঘোরের মাঝে মাথা উপর নিচ নাড়ালাম। উনি চলে গেলেন সবুজ ভাইয়ার কাছে। হাত দিয়ে মিষ্টি কামড়ে নিয়ে সেটা চিবুতে চিবুতে টেবিলের দিকে নজর পড়তেই ভ্রু কুঁচকে এলো আমার। রেহান তার ফোন রেখে গেছেন এখানে, হয়তো নিতে ভুলে গেছেন। আমিও সেদিকে এত পাত্তা দিলাম না, কিন্তু কি মনে করে আবারও ফোনের দিকে তাকাতেই এক মুহূর্তের জন্য থমকে গেলাম। এয়ারটেল অফিস থেকে মেসেজ আসায় ফোন চালু হয়ে গেছে এবং ফোন চালু হতেই লক স্ক্রিনে একটা ছবি ভেসে ওঠে, যা দেখেই স্তব্ধ আমি। শুভলং ঝর্ণায় আমার আর ওনার একসাথে ঝর্ণার পানি স্পর্শ করার দৃশ্য ফুটে উঠেছে ফোনের লক স্ক্রিনে। এটা কে তুলেছে? প্রশ্নটা মাথায় আসতেই একরাশ লজ্জা হামলে পড়ল আমার উপর। আর চোখে একবার তাকালাম ওনার দিকে। উনি মুখে হাসি ফুটিয়ে কথা বলছেন সবুজ ভাইয়ার সাথে। ফর্সা মুখটার গাল আর নাক লাল হয়ে যায়। অদ্ভুত সুন্দর লাগে ওনাকে। আচ্ছা, এত সুন্দর কেন উনি? একেবারে হ্যান্ডসাম ম্যান। গল্পের নাম যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 19। খোলা আকাশের নিচে হ্রদের তীর ঘেঁষে হাঁটছে আবদ্ধ আর দিঘি। মাঝে মাঝে দিঘির খিলখিল করা হাসির গুঞ্জন শোনা যাচ্ছে চারপাশ জুড়ে। আবদ্ধ সেদিকে তাকিয়ে রয় গম্ভীর মুখ হয়ে। সেদিকে চোখ পড়তেই হাসি মিলিয়ে যায় দিঘির। উঁচু কণ্ঠে বলে, ওই নিরামিষ, মুখে হাসি ফুটান। আপনাকে এভাবে দেখতে একদম ভালো লাগছে না আমার। আবদ্ধ দাম্ভিক কণ্ঠে বলল, তো তোমার ভালো লাগা না লাগা দিয়ে আমার কি আসে যায়? দিঘি দাঁত কটমট করে বলল, কি আসে যায় মানে? আমি আপনার বউ, আপনার সহধর্মিণী। আমাকে দিয়েই তো আপনার সব কিছু। আবদ্ধ বিড়বিড় করে বলে উঠল, সহধর্মিণী না বলে ডাইনি বলা উচিত। না, তুমি হলে একটা আস্ত রক্তচোষা কন্যা। দিঘি ঠিকভাবে শুনল না কথাটা। ভ্রু কুঁচকে বলল, কি বললেন? ঠিক শুনতে পাইনি আমি। আবার বলুন। তোমার মনে হয় না তুমি বেশি বকবক করছো? দিঘি হেসে বলল, না, তবে আপনার জন্য আজকাল বকবক করতে হচ্ছে। আপনি একটা গোমরামুখ, না পারতে কথা বলেন না, তাই আপনাকে একটু কথা বলা শিখাচ্ছিলাম আর কি। বলেই দাঁত বের করে হাসল দিঘি। আবদ্ধ আবারও বিড়বিড় করে বলল, ডিসগাস্টিং। দিঘি শুনতে পেল কথাটা, তবে পাত্তা দিল না অত। আবদ্ধ আর পারেই বাকি, তার রয়েছে শুধু বিরক্তি, বিরক্তি আর বিরক্তি।
আবদ্ধকে টেনে নিয়ে পা দিয়ে হ্রদের পানি স্পর্শ করতে লাগলো সে। শীতের মাঝে পানিগুলো যেন ফ্রিজের ঠান্ডা পানির মতো, মাত্রাধিক ঠান্ডা। আবদ্ধ থমথমে গলায় বলল, পানিগুলো অনেক ঠান্ডা। নতুন পরিবেশে এমন ঠান্ডা পানিতে পা ভেজানো উচিত না। পরে দেখা যাবে ইয়াসিনের মতো ঠান্ডা লেগে গেছে। দিঘি ভ্রু উঁচিয়ে তাকালো আবদ্ধের দিকে। মুখে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, বাহ, আপনি তো দেখি আমার জন্য চিন্তাও করেন। উফ, এত ভালোবাসা আমি কোথায় রাখি বলুন তো? আবদ্ধ দিঘির দিকে একটু ঝুঁকে গম্ভীর কণ্ঠে বলল, শোনো দিঘি, আমি তোমার কথা না, আমার কথা বলছি। মানে ইয়াসিনের মতো আমার ঠান্ডা লেগে যেতে পারে এটা। তাই নিজের ভুল শুধরে নাও। সোজা হয়ে দাঁড়ালো আবদ্ধ। কত বড় অসভ্য, অভদ্র সে। নিজের বউয়ের চিন্তা না করে নিজের চিন্তা করছে। বান্দর। রাগে শরীর ঝিমঝিম করে উঠল দিঘির। দ্রুত সামলে নিল নিজেকে। কপট রাগ দেখিয়ে বলল, নিজের চিন্তা নিজে করছেন? বুড়ো বয়সেও এত কি চিন্তা নিজের? মানে আমি বুড়ো? লাইক সিরিয়াসলি? দিঘি জবাব দিল না। জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। অন্যদিকে ফিরে হাঁটতে লাগলো। আবদ্ধ বার কয়েকবার ডাক দিলেও ফিরে চাইল না সে। বাধ্য হয়ে আবদ্ধ দিঘির কাছে গিয়ে তার হাত শক্ত করে টেনে ধরল। নীরবে দিঘিকে নিয়ে হাঁটতে লাগলো লেকের তীর ঘেঁষে। আর দিঘি প্রথমে অভিমান করলেও এখন একরাশ হাসি নিয়ে আবদ্ধের বাহু জড়িয়ে ধরেছে। আবদ্ধের পায়ের সাথে তালে তাল মিলিয়ে হাঁটছে। দুপুর 3:24। খাবার খাওয়া শেষে আপাতত যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। যাওয়ার কথা শুনতেই ইয়াসিন ভাইয়ার মুখ তেতো হয়ে উঠেছে। মুখ কুঁচকে রেখেছেন উনি। হঠাৎ রেস্টুরেন্টের বাইরের দিকটা ইশারা করে খুশি হয়ে বলে উঠলেন, ওয়াও, দেখ দেখ, বাইরে ফানুস উড়ানো হচ্ছে। চল আমরাও উড়াই। বলতে বলতেই সে চলে গেল ছোট্ট মাঠটায়। আমরা সবাই একসাথে তাকালাম ওখানটায়। সত্যি ফানুস উড়ানো হচ্ছে মাঠে। অনেকেই উড়াচ্ছেন সেখানে। হয়তো রেস্টুরেন্টের কর্তৃপক্ষ এই আয়োজন করেছেন। আমি হাসি মুখে এগিয়ে গেলাম ওদিকটায়। রেস্টুরেন্টের দরজার কাছে পৌঁছাতেই আবার পেছনের দিকে ফিরে তাকালাম আমি। সবার ইতিমধ্যে রেস্টুরেন্ট থেকে বের হয়ে মাঠে চলে গেছেন, একমাত্র রেয়ান ছাড়া। উনি চেয়ারে বসে হাত দুটো টেবিলে রেখে গভীর মনোযোগে ফোন চালাচ্ছেন। এরূপ দৃশ্য দেখা মাত্রই ভ্রু কুঁচকে এলো আমার। উনি কি আর কোনো কাজ নেই? মুখটাকে গম্ভীর করে সদা এই ফোন নিয়ে বসে থাকেন। এখনো বসে আছেন। ওনার কি খেয়াল নেই?
সবাই মাঠে চলে গেছি আমরা। বিরক্তি নিয়ে আমি এগিয়ে গেলাম ওনার দিকে, কিছু বলবো, তখনই ওনার ভারী কণ্ঠ, হোয়াট, এখানে কি? বাইরে সবার কাছে যাও। ভ্রু আরো কুঁচকে গেল আমার। উনার তাহলে খেয়াল আছে সবাই মাঠে চলে গেছে, তাহলে উনি যাচ্ছেন না কেন? জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি যাবেন না? বসে আছেন যে? উনি আর চোখে আমার দিকে তাকালেন, উঠে দাঁড়িয়ে একটু ঝুঁকে বাঁকা হেসে বললেন, আমার যাওয়া না যাওয়া দিয়ে তোমার কি আসে যায়? তুমি কি আমার সাথে একসাথে যেতে চাইছো? কেন? আমি হকচকিয়ে গেলাম। কি বলবো ঠিক বুঝতে পারছি না। খানিকক্ষণ আমতা আমতা করে বললাম, আশ্চর্য, আমি কেন আপনার সাথে যেতে চাইব? সবাই চলে গেলেও আপনাকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করছি মাত্র। এতে এত জেরা করার কি আছে? তাই? বাঁকা হাসিটা যেন আরো তীব্র হলো তার। পকেটে ফোনটা রেখে আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন মাঠের কাছে। চাচুদের কাছে আসতেই ছেড়ে দিলেন হাত। ভাগ্যক্রমে ওনার হাত ধরাটা কেউ খেয়াল করেনি তেমন। তবে সবাই যার যার মতো আনন্দ করতে ব্যস্ত। আমি একপাশে দাঁড়িয়ে ওদের আনন্দ দেখছি। রেয়ান কোথায় যেন চলে গেছেন। আশেপাশে চোখ বুলিয়ে ওনাকে খোঁজার চেষ্টা করলাম, পেয়েও গেলাম সাথে সাথে। উনি ফানুস বিক্রেতার কাছ থেকে একটা ফানুস নিয়ে এগিয়ে আসছেন আমার দিকে। কাছে আসতেই মুচকি হেসে বললেন, ফানুস উড়াবে? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আমি। আমার খুশি আর উত্তেজনা চোখে আমার খুশি আর উত্তেজনা দেখে উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। কানের কাছে ঝুঁকে গম্ভীর কণ্ঠে বললেন, এত উত্তেজিত হচ্ছ কেন? মুখ টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে, একদম পুতুল পুতুল লাগছে। মরুভূমি, ইউ লুকিং ড্যাম কিউট দেন আই থট। লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি। আর চোখে তাকিয়ে দেখলাম উনি বাঁকা হাসছেন। আমার দিকে ফানুস এগিয়ে দিতেই সেটার একদিক ধরলাম আমি, আর অন্য দিক ধরলেন উনি। দুজনে একসাথে উড়ালাম ফানুসটা। যখন ফানুসটা তরতর করে উড়ে যাচ্ছিল আকাশে, তখন মুখের হাসিটা তীব্র থেকে তীব্র হচ্ছিল আমার। আর সে বেহায়ার মতো এক দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার দিকে। চোখ ফেরাচ্ছিলেন না মোটেও।